পাহাড়েও বেনজিরে ৫৫ একর জমি ২৫ একরে গড়েছেন গরুর খামার। চলাচলের রাস্তা আর বিদ্যুৎ সংযোগ নিয়েছেন সরকারি টাকায়। চট্টগ্রাম ইসলামী ব্যাংকের লকার থেকে গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণ গায়েব, ঘটনা তদন্তে কমিটি গঠন, মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে গ্রাহক। মাত্র ৩,০০০ টাকা বিলের জন্য ১.৫ বছরের শিশুকে আটকে রাখল মানিকগঞ্জের মুন্নু মেডিকেল। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ পরিবারের। বগুড়ায় স্ত্রী ও ছেলেকে হত্যা করে খণ্ডিত মাথা করোনায় ফেলার অভিযোগে বাবা আটক। ময়মনসিংহে লাগেজে ভর্তি খণ্ডিত মর্মান্তিক। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, যমুনার পানি বাড়ায় শাহজাদপুরের নদী ভাঙন, ঠিকানা হারিয়েছেন অন্তত ৫০ পরিবার। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। পাহাড়েও পাহাড় সম সম্পদ গড়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অনুসন্ধানে জানা গেছে বান্দরবানের গহীন বনে ৫৫ একর জমি কিনেছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। তবে অভিযোগ আছে এই সম্পদের বেশিরভাগই হুমকি আর ধামকি দিয়ে দখলে নেয়া। ২২ একরের জায়গায় গড়ে তুলেছেন গরুর খামার। আর তার এই সম্পদে যাতায়াতের জন্য সরকারি টাকায় সড়ক নির্মাণ করে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। গরুর খামারে এসি লাগাতে দীর্ঘ পথ, বিদ্যুতের লাইনও টেনেছেন সরকারি অর্থেই। বান্দরবান থেকে আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। পাহাড়েও থাবা বসাতে ভোলেননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। বান্দরবানের স্থানীয়রা তাকে চিনেন পুলিশের বড় কর্তা হিসেবে। কাউকে কৌশলে ঠকিয়ে আবার কাউকে হুমকি দিয়ে বাধ্য করে অন্তত ৫৫ একরের বেশি পাহাড়ি ভূমির মালিক হয়েছেন বেনজির। আইনি জটিলতা এড়াতে প্রথমে লিজের কথা বলে নিলেও কৌশলে মুক্তারনামার মাধ্যমে জমির মালিক বনে যান বেনজির আহমেদ। শুধু লামা উপজেলায় নয়, বান্দরবান জেলা সদরের নিকটবর্তী সোয়ালক ইউনিয়নেও নেচার হিলস এগ্রো নামে ২৫ একর জায়গা জুড়ে গড়ে তুলেছেন গরুর খামার। তবে কাগজে ২৫ একর জমির কথা বলা হলেও এর দ্বিগুণ জমি তিনি দখল করেছেন ক্ষমতা খাটিয়ে। বনের গহীনে গড়ে তোলা এই খামারে যাওয়ার জন্য সড়ক ও বিদ্যুতায়ন করা হয়েছে সরকারি টাকায়। পুলিশ কর্মকর্তা শুনছি, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগ নেই। শুনছি ৫৫ একর আছে নেই, কিন্তু জায়গার দূর নেই, জায়গা ২৫ থেকে ২৬ একর। পুলি বেঞ্জি নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এর অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। বেনজির কাছ থেকে আমরা বিক্রি করে দিই। টাকা প্রয়োজন ছিল আমাদের এই সময়, তখন আমরা অল্প টাকা নিয়ে তাকে বিক্রি করে দিই। মানে মনে করো এই যে বাগান টাগান তারা মানে এসপি হিসাবে কিনিয়ে মানে সংগ্রহ করে চলে গেছে অনেক। এদিকে লামা উপজেলার সর ইউনিয়নে ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজায় জমি কিনলেও তার বিপরীতে মৌজার নথিতে তা উল্লেখ নেই বলছেন মৌজার তদারকিতে থাকা হেডম্যান। সম্ভবত থাকলেও ডকেট নাম্বার থাকবে যে এটা তো হোল দিয়ে জায়গা না, না না ওইটা মনে আসলে এটা নথিভুক্ত না জায়গায় না, নথিভুক্ত জায়গা না, সম্ভবত খাসের দখলের এটা মধ্যে মনে সম্ভবত নিচে আর কি। জানা গেছে র্যাবে কর্মরত থাকাকালীন ২০১৬ সালে বান্দরবান সদর ও লামার টংছিরি এলাকায় এই জমিগুলো ধাপে ধাপে ক্রয় করেন বেনজির। অভিযোগ আছে স্থানীয় কিছু দখলদার ও দালাল প্রতিনিয়ত সহজ সরল ত্রিপুরাদের হুমকি ও ধমকি দিয়ে জমিগুলো হস্তান্তরে বাধ্য করেছেন। বেনজির আহমেদ নামে আমার ৩১৪ মোজা একটা জায়গা আছে, উনি ইতিমধ্যে জোট পারমিট করেছেন। ওই বাগানে প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এই দায়িত্ব পরিচালনা, এই যে কাজের দায়িত্ব পরিচালনা করে ময়মনসিংহ মামলা বান্দরবানের ছেলে। পাহাড়ে জায়গা জমি কেনার জন্য সরকারি কর্মকর্তারা নিজেদের পার্বত্য অঞ্চলের স্থানীয় বাসিন্দা হিসেবে দেখিয়ে থাকেন। ১৯৮৯ সালের আইনের ৬৪ ধারার খতে উল্লেখ আছে পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণ ও আওতাধীন কোনো প্রকারের জমি, পাহাড় ও বনাঞ্চল পরিষদের সঙ্গে আলোচনা ছাড়া অধিগ্রহণ ও হস্তান্তর করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাত্র ৩,০০০ টাকার বিল দিতে না পারায় হাসপাতালে আটকে রাখা হয় মুমূর্ষু এক শিশুকে। ৪ ঘন্টা আটকে রাখার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। এমন অভিযোগ মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সহকর্মী আব্দুল আলিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বকচর এলাকার সোহেল গাজী পেশায় বেসরকারি চাকুরিজীবী। শনিবার রাত 2টার দিকে তার 1.5 বছরের সন্তান রেজওয়ানের শ্বাসকষ্ট শুরু হলে ভর্তি করান মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু রাতভর সঠিক চিকিৎসা না পাওয়ায় রোগী সংকটাপন্ন হয়ে পড়ে বলে অভিযোগ সোহেল গাজীর। তিনি জানান, সকাল 8টায় চিকিৎসক শিশুটিকে ঢাকায় রেফার করলে 3000 টাকার বিল না দিতে পারায় তাকে যেতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 4 ঘন্টা আটকে রাখার পর দুপুর 12টায় মৃত্যু হয় শিশু রেজওয়ানের। বিল পে করার জন্য আমি অনেকক্ষণ ঘুরছি, তখন কোনো বিল তারা নেয় নাই। ডাক্তারে কোনো চিকিৎসা এখানে করে নাই, তারা রেফার করছে আমার বাচ্চারে। রেফার করে বিল পে না করার কারণে তারা বাচ্চাকে ছাড়ে নাই এখান থেকে। এই ঘটনায় পুলিশকে জানালে ঘটনাস্থলে এলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ করেন শিশুর স্বজনরা। ওর মা আর ওর দাদি নিয়ে আসছে ওইখান থেকে, নিয়ে আসার পরে তারপরে ওনারা তো ওইভাবে আসে নাই যে আমরা ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে নাই। তারা বলছে কি যে আমাদের টাকা নিয়ে আসতেছে, তাহলে আমাদের ছাড়া দেন, আমরা একজনের রাইখা যাই এখানে, টাকা দিয়ে তারা ছাড়াই নিয়ে যাওয়া হবে। তারা বলছে না, 3000 টাকা আগে পেমেন্ট করবেন, তারপর বাচ্চা নেবেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে টাকার জন্য আটকে রাখার বিষয়টি সত্য কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 2000 টাকার জন্য আমরা আটকা রাখবো, এটা কখনো না। তারপরে হলো ওটা আবার আমার কাছে জানে, বইনার কাছে জানায় সেখান থেকে। এখন যে ব্যক্তিটি হয়তো আমাকে জানানে, আমি তাকে দেখে আমি বলছি তাকে যদি অপরাধী হয় আপনার একটা দরখাস্ত সুনির্দিষ্ট কারা কারা জড়িত আছে, আমরা দরকারি চাকরি থেকে নট করে যেভাবে যে আইনের আশ্রয় নিয়ে যেভাবে করা দরকার আমরা এটা করব। আমি দুঃখিত। এদিকে হাসপাতালের অবহেলা ও স্বেচ্ছাচারিতার বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পুলিশ। এরকম একটা অভিযোগ তারা মৌখিকভাবে আমাদের করেছে, এটা একটা তদন্তের বিষয়। আমরা তদন্ত করে দেখছি, তদন্ত করে যদি অপরাধ প্রমাণ হয় সে ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি। শিশু মৃত্যুর এমন ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিস্তারিত জানাতে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন? শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের মামলা করা হয়েছে কিনা, কি তথ্য জানতে পেরেছেন আপনি? মানিকগঞ্জ মুন্নু অ্যান্ড মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাত 2টার দিকে এক শ্রমজীবী মানুষ তার ছেলে 1.5 বছরের ছেলে রেজওয়ানকে নিয়ে শ্বাসকষ্টজনিত কারণে এই মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, কিন্তু স্বজনদের দাবি যে ভর্তি করার পর থেকে কোনো রকম চিকিৎসা না দিয়ে আজ সকাল 8টার সময় তাকে রেফার করে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তার 3000 টাকা বিলের জন্য 4 ঘন্টা আটকে রাখে। এই 8 ঘন্টার মধ্যে বেলা 12টার দিকে এই শিশু রেজওয়ানের মৃত্যু হয়। এই ঘটনার পরেই হাসপাতাল প্রাঙ্গণ জনসাধারণ এবং তার স্বজনরা বিক্ষোভ করে এবং হাসপাতালে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় পুলিশ প্রশাসনকে জানালে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ আসে এবং ঘটনাস্থলের নিয়ন্ত্রণে আনে। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে যারাই এই যে আটকে রাখার বিষয়, যে 3000 টাকা বিলের জন্য আটকে রাখার বিষয়ে যদি মৃত্যু হয়ে থাকে তার তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ প্রশাসন বলছে যে স্বজনদের পক্ষ থেকে অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযোগ পেলে তারা তদন্ত করে এর দোষী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানিয়েছেন। আমরা স্বজনদের সাথে কথা বলেছি, শিশুর রেজওয়ানের যে চাচা আছে আবু, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই হাসপাতালে এমন একটি ঘটনা যে কারণে এই শিশুর মৃত্যু হয়েছে, যদি সঠিক সময়ে যদি তাকে ঢাকায় নিয়ে নেওয়া হতো তাহলে এই শিশুর হয়তো বা মৃত্যু নাও হতে পারত, কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতির কারণে এই শিশু রেজওয়ানের মৃত্যু হয়েছে বলে তাদের দাবি। এ বিষয়ে আমরা আরো যেটি কথা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই ঘটনাটি আসলে অনেক দুঃখজনক হওয়াতে তারা অনেকটাই তাদের স্বজনদের বোঝানোর চেষ্টা করেছে। পরেই প্রশাসনের পক্ষ থেকে এবং স্বজনদের পক্ষ থেকে একটি সমঝোতার মাধ্যমে কিছুক্ষণ আগেই মরদেহ তাদের বাসায় নেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন বলছে যে মামলা প্রক্রিয়া দিয়েছে, মামলার পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জেসিকা, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের শিশু মৃত্যুর ঘটনার সর্বশেষ খবর। আলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে কোনো তথ্য পেলে আমরা আপনার তথ্য জানার জন্য আমরা আপনার কাছে আবার যুক্ত হব। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের 149 ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ ওই গ্রাহকের। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ব্যাংক কর্তৃপক্ষ। স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী। সহকর্মী এ কে এম নাজিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। চট্টগ্রাম নগরীতে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় উদ্বিগ্ন গ্রাহকদের ভিড়। কারণ এক গ্রাহকের স্বর্ণ চুরির খবর পেয়ে নিজেদের গচ্ছিত অর্থ ও স্বর্ণ তুলে নিতে ছুটে আসেন তারা। আমি যখন বেরোচ্ছিলাম তখন যখন শুনেছি আমার নিজের কাছেই মনে হচ্ছে যেন আমার আসলে টাকা যেগুলো আমার এখানে আছে সেগুলো সেফ কিনা। স্বর্ণ গায়েবের বিষয়ে ভুক্তভোগী গ্রাহক রোকেয়া আক্তার বাড়ির ছেলে রিয়াদ মোহাম্মদ মারজুক জানান, গত 29 মে দুপুরে ব্যাংকটির লকারে রাখা স্বর্ণ আনতে যান তার মা রোকেয়া। এ সময় ব্যাংক কর্মকর্তাকে সাথে নিয়ে লকারটি খোলা অবস্থায় দেখতে পান তিনি। পরে তার গচ্ছিত রাখা গহনা মিলিয়ে দেখেন খোয়া গেছে 149 ভরি স্বর্ণ। অবশিষ্ট পান 10-11 ভরি। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে চকবাজার থানায় গেলে পুলিশ তার সাধারণ ডায়েরি নেয়নি বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আমার লকারে একটা চাবি ঝুলতেছিল, জানতে আপনি প্রয়োজন করে এখানে কি লকারে কি ঠিক আছে কিনা জিনিসপত্র উনি খুলে দেখে যে 10-11 ভরি স্বর্ণালঙ্কার পরে আছে, বাকি প্রায় 150 ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে। গায়েব হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে 60 ভরি ওজনের 40 পিস হাতের চুড়ি, 25 ভরি ওজনের গলা ও কানের অলংকার, 10 ভরি ওজনের একটি গলার সেট, 28 ভরি ওজনের 7টি গলার চেন, 15 ভরি ওজনের 4টি আংটি, সেই সাথে 11 ভরি ওজনের 30 জোড়া কানের দুল। খোয়া যাওয়া স্বর্ণের দাম প্রায় 1.5 কোটি টাকা। এদিকে ব্যাংকটির চকবাজার শাখার ব্যবস্থাপক জানান, ভুক্তভোগী গ্রাহকের অভিযোগটি আমলে নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে, যার অগ্রগতি জানানো হবে সোমবার। ওনার সাথে আমাদের এমিকেবলি কথা হয়েছে, ওনারা রবি সোমবার পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আমাদের দিক থেকে আমাদের ইন্টারনাল যে তদন্ত কাজটার ফাইন্ডিংস ওনাদেরকে জানাবো। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একজন গ্রাহকের লকারে রাখা জিনিসপত্রের কোনো রেকর্ড ব্যাংক রাখে না বলেও জানান এই কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়া শহরের বনানীতে এক আবাসিক হোটেল থেকে মা সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। একমাত্র আদরের কন্যা ও 1 বছরের ফুটফুটে নাতির মৃত্যুর সংবাদে পাগল প্রায় বাবা আসাদুল। বিশ্বাস করতে পারছেন না নিজ জামাতাই ঘাতক তাদের, অথচ শনিবার নিখোঁজের কথা বলে তাদের সন্ধানে ঘাতক করেছেন মাইকিংও। এখনো আমি জানিনি আপনি করছেন যে সত্য করছেন না মিথ্যা করছেন, আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি সত্য কথা করছেন, মানে বিশ্বাসই হচ্ছে না। আল্লাহ দেখাবো তো সর্বোচ্চ শাস্তি যেটা বাংলাদেশে সেটা আমরা চাই, যে ফাঁসি একটা তার বাবাকে দেওয়া উচিত। জানা যায় বছর 3 আগে বগুড়া ধনুটের হামিদুর রহমানের ছেলে সেনা সদস্য আজিজুল হকের সাথে বিয়ে হয় আশামনির। বছর খানিক আগে তাদের ঘরে জন্ম নেয় এক ছেলে সন্তান। সম্প্রতি 2 মাসের ছুটিতে বাড়িতে এসে শনিবার বগুড়া শহরের বনানীতে স্ত্রী এবং সন্তানকে নিয়ে শুভেচ্ছা আবাসিক হোটেলে ওঠেন আজিজুল। শনিবার রাতেই স্ত্রী এবং একমাত্র সন্তানকে হত্যা করে ঘাতক আজিজুল। তারপর বাঁচতে সাজাতে চেষ্টা করেন নানা পরিকল্পনা। তবে রোববার হোটেলে ভাড়া পরিশোধ করতে এসে ধরা পড়েন আজিজুল। বের হয়ে আসে স্ত্রী সন্তানকে হত্যার বিষয়টি। তার স্বামী 9টার সময় বললো মেডিকেলে তার ভাবি আছে, মেডিকেলে যাবে, শহীদ জিয়াতে আছে, যেতে পারে যেতে পারে না, গেছে কিন্তু রাতে সে ব্যাক করে আসে নাই। তারপরে উনি সকালে 9টার সময় আসছে, আজকে সকালে 9টার সময় আসছে, এসে বলতেছে আমরা ভাড়া পেড করে দেবো। তা তখন আমার ম্যানেজার বলছে যে ভাড়া তো নেবো ঠিক আছে, কিন্তু চলেন আপনি রুমটা আমরা দেখবো। সেই সময় সে বলছে যে আমি তো আমার ওয়াইফ বাচ্চাকে নিয়ে গেছি। ঘটনা জানার পরই ঘাতক আজিজুল হককে আটক করে পুলিশ। এই ঘটনায় আজিজুল স্বীকারোক্তি দিলেও হত্যার কারণ জানা যায়নি এখনো।
কিন্তু সুপরিকল্পিতভাবে তার স্ত্রী এবং তার 1 বছরের যে শিশু সন্তান তাদেরকে নির্দয়ভাবে সে হত্যা করে এবং পরবর্তীতে তার যে সন্তানের যে দ্বিখণ্ডিত যে মস্তকটি সেটি সে বলেছে যে সে করতল নদীতে নিক্ষেপ করেছে। তো আমরা ইতিমধ্যে যে আজিজুল তাকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব, পিবিআই ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। ময়মনসিংহের সুতিয়া নদী থেকে এক যুবকের খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্মম এই হত্যাকাণ্ডে আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহের নাম পরিচয় শনাক্তে ও হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। ময়মনসিংহের সদর উপজেলার মন্দলা ব্রিজ এলাকা। রোববার সকালে ব্রিজের নিচে কয়েকজনের চোখে ধরা পড়ে পানিতে ভাসছে একটি লাগেজ। এমন খবরে সেখানে জড়ো হয় এলাকাবাসী। কৌতূহলবশত লাগেজটি উদ্ধার করে পাওয়া যায় যুবকের মাথাবিহীন খণ্ডিত মরদেহ। এ সময় পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে মাথাসহ মরদেহ উদ্ধার করে তারা। গরু চড়াইতে কিছু লোক আসার পর দেখে একটা লাগেজ পানির ভিতরে পড়ে আছে, আবার একটি পলিথিনে মোড়ানো, একটি রক্তাক্ত কি যেন, এটা তারা তারপর আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কি এমন পড়ে রয়েছে। তারপর কিছু লোক 2-3 লোক তারা দেখছে, দেখার পর দেখে একটা মানুষের মাথা। আমরা এই জায়গায় আসার পরে এই জায়গায় লাখিতে দেখতে পেলাম একটা মরদেহ 3 খণ্ডিত। তো এলাকাবাসী সবাই দেখছে, আমরাও দেখছি। দেখার পরে বোঝা গেল যে লোকটা এই এলাকার না, হয়তো বাহিরের কোনো জায়গা থেকে এখানে ফালায় রাখছে। লাশের পাশে তোষক বালিশও পাওয়া যায়। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী লাশের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অজ্ঞাত লাশ আমরা এই এলাকার না আমরা চিনতে পারতেছি। জানোয়ার ছাড়া কিন্তু ভালো লোক করতে পারে নাই, এটা আমরা ফাঁসি চাই। এটা মানুষে এরকম ভাবে হত্যা করে নাই, এটা একটা চরম বিচার করুন। মরদেহটি আনুমানিক 30 বছর বয়সী যুবকের বলে ধারণা করছে পুলিশ। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তে কাজ করছেন তারা। এই হত্যাকাণ্ডের তথ্যটি গোপন করার জন্যই মূলত ব্রিজ থেকে লাশটা ফেলে দিয়েছে, লাশটি গুম করার জন্য। আমরা লাশ এখনো শনাক্ত করতে পারিনি, তবে সেই বিষয়ে আমাদের কাজ চলমান রয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত আছে তাদেরকে আমরা দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো। যুবককে হত্যা শেষে লাগেজে ভরে ব্রিজের ওপর থেকে পানিতে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক ধারণা পুলিশের। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, ময়মনসিংহের সুতিয়া নদী থেকে এক যুবকের খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মরদেহের পরিচয় কি জানা গেছে? পুলিশ কি বলছে? মরদেহর পরিচয় জানা গেছে। পুলিশ বলছেন যে পারিবারিক বিরোধের কারণেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ নিহতের নাম হচ্ছে সৌরভ। সে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামের বাসিন্দা। অর্থাৎ এই সৌরভ তার চাচাতো বোনকে বিয়ে করেছিলেন। অর্থাৎ তাদের প্রেমের পর কিন্তু তাদের বিয়ে হয়েছিল। বিয়ের বিষয়টি কিন্তু সৌরভের যে চাচা রয়েছেন সেই চাচা কিন্তু বিয়ের বিষয়টি মেনে নিতে পারেননি। অর্থাৎ তখন কিন্তু চাচা তার মেয়েকে কানাডায় পাঠিয়ে দেয়। এরপর থেকেই সৌরভের সাথে তাদের যে একটি বিরোধ, সেই বিরোধটি কিন্তু চলে আসছিল। অর্থাৎ সৌরভ গতকাল রাতে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে আসেন এবং সেই বিষয়টি আমাদেরকে পুলিশ বলছিলেন। এবং তারপরেই কিন্তু এই যে হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছে। অর্থাৎ আজকে সকালে কিন্তু ময়মনসিংহের মনতলা ব্রিজের নিচ থেকে সৌরভের 4 খণ্ড মরদেহ কিন্তু উদ্ধার করেছে পুলিশ। এবং এই বিষয়টিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আমরা দেখেছি আতঙ্ক বিরাজ করছে। আজকে মরদেহ উদ্ধারের পর কিন্তু এই নিহত সৌরভের মামা একটি ছবি নিয়ে কোতোয়ালি মডেল থানায় দুপুরের দিকে এসেছেন এবং তার মামাকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতেই কিন্তু বিষয়টি আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছেন। এবং তারা বলছেন যে নিহত সৌরভ, তার বাড়ি কিন্তু তারাটি ইউনিয়নে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, অর্থাৎ এই নির্মম হত্যাকাণ্ডের সাথে
যারা জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ কাজ করছেন এবং এখনই কিন্তু তারা হত্যাকারীদের পরিচয় কিন্তু তারা গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু বলছেন না। অর্থাৎ পুলিশ বলছেন যে দ্রুত আসামিদের গ্রেপ্তারের পরপরই বিষয়টি আসলে খোলাসা করা হবে, অর্থাৎ কি কারণে এরকম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এবং সেই বিষয়টি কিন্তু প্রাথমিকভাবে পুলিশ বলছেন যে পারিবারিক বিরোধের কারণেই কিন্তু এই সৌরভকে হত্যা করা হয়েছে এবং নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু অচিরেই আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ নিহতের স্বজন যারা আছেন তারাও কিন্তু বলছেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে যেন অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় এবং সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয়, সেই বিষয়টি কিন্তু নিহতের স্বজনরা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যুবকের চারখণ্ডিত লাশ উদ্ধার নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, বিস্তারিত আরো তথ্য জানতে আমরা আপনার কাছে আবারও ফিরব। দেখছেন দেশ জনপদ সংবাদ। চলছে নির্বাচনী প্রচারণা। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি এবং পটুয়াখালী থেকে সাইদ ইব্রাহিম। আমরা শুরুতেই যাচ্ছি খুলনায়। রকি, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। প্রচারণা কতটা জমে উঠেছে, প্রার্থী ভোটাররা কি বলছেন, আর প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন? ধন্যবাদ জেসিকা। আগামী 5 তারিখে কিন্তু খুলনার 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, বটিয়াঘাটা, রূপসা এবং দাকপে। আমরা এই মুহূর্তে আছি রূপসার নৈহাটি গ্রামে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আসলে উৎসবের আমেজ বয়েছে এবং সব ধরনের মানুষ এখানে আসলে জড়ো হয়েছে। ছোট থেকে বড়, বৃদ্ধ, সকলে কিন্তু একটা নির্বাচনী আমেজের ভিতরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রার্থীরা গণসংযোগ করছে এবং ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষ সকলেই কিন্তু নির্বাচনী আমেজের ভিতরে আছে। আমরা যে উপজেলাটিতে আছি রূপসার, এই রূপসা উপজেলার চেয়ারম্যান পদে 6 জন, পুরুষ চেয়ারম্যান পদে 3 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিনিধিত্ব করছে এবং এখানে ভোটার আছে 1,57,000 এবং কেন্দ্র 65। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এইখানে কিন্তু যারা প্রার্থী আছেন তাদের ভিতর আমরা আজকে এখানে পেয়েছি যে এই খুলনা 4 আসনে সংসদ সদস্য সালাম মুর্শিদির আপন ভাইপো মোহাম্মদ নোমান ওসমানী রিচি, সে এইখানকার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছে। আমরা তার কাছে জানতে চাইবো যে নির্বাচনে সংসদ সদস্যের কোনো আত্মীয় কিন্তু নির্বাচন করতে পারবে না, তারপরেও আপনি দাঁড়িয়েছেন, চাচার সাথে আপনার একটা বিরোধ হয়েছে বলে মিডিয়ায় প্রকাশ হচ্ছে, এই বিষয়টা কতখানি সঠিক, আর নির্বাচন নিয়ে আপনি কি প্রত্যাশা দিচ্ছেন এই বিষয়ে আমাদের দর্শকদের একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আসলে সাধারণ যে অত্র এলাকার আপামর জনতা সবাই মিলে আমার দাঁড় করাইছে, আর চাচার সাথে আমি মনে করি আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই, আর নির্বাচনের জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আর ভোটারদের আসলে কি প্রতিশ্রুতি আপনি দিচ্ছেন? ভোটারদের আসলে আমি নির্বাচিত হতে পারলে সর্বসাধারণ নিয়ে, বিশেষ করে আমাদের রূপসা অঞ্চলটা মৎস্য এবং কৃষি নির্ভরশীল এবং মানে মৎস্য এবং কৃষি নির্ভরশীল, তাদের নিয়ে এবং এলাকার যে শিক্ষার মান কিছুটা কম আছে তাদের শিক্ষাগত মান নিয়ে আমি কাজ করতে চাই। এখানে যারা প্রার্থী আছে, এই প্রার্থী দলীয় কোনো প্রভাব বা অস্ত্রের ঝঞ্ঝনানি বা কালো টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ আছে বলেছিলেন, আসলে এই বিষয়টা একটু দলীয় প্রভাব অবশ্যই এখানে হ্যাবিয়েট অনেক প্রার্থী আছে, তাদের বিভিন্ন মানে সমর্থন দিচ্ছে, দায়িত্বশীল ঊর্ধ্বতন দায়িত্বশীলরা বিভিন্ন রকম সমর্থন দিচ্ছে, আর প্রচুর অনেক প্রার্থী আছেন, প্রচুর টাকা পয়সা খরচ করতেছে আমাকে। শুধু দর্শক, আপনারা যেটা দেখলেন যে আমরা এই রূপসা উপজেলায় এসে যেটা জানতে পারলাম যে এখানে কিন্তু নির্বাচনের দলীয় প্রভাব কিন্তু আসলে বিস্তার করছে এবং এইখানকার যেহেতু সকলেই আওয়ামী লীগের প্রার্থী, সংসদ সদস্য শুরু করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু যার যার পছন্দ মতো প্রার্থীদেরকে সমর্থন দিচ্ছে। খুলনা রূপসা উপজেলা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব আমার সহকর্মী পটুয়াখালী ইব্রাহিমের কাছে, সেখানে জানতে চাইবো নির্বাচনের কি অবস্থা। ধন্যবাদ রকি। যেমনটি আপনি বলেছিলেন,
পটুয়াখালী উপজেলা নির্বাচনের তৃতীয় এবং চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে কিন্তু এখন জোর প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে 29 তারিখ কিন্তু ঘূর্ণিঝড় রিমেলের কারণে কিন্তু 29 থেকে পটুয়াখালী পৌরসভা, দুমকি ও মির্জাগঞ্জ যে জায়গা কটা নির্বাচনের কথা ছিল সেগুলো স্থগিত রয়েছে এবং আগামী 9 তারিখ কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া কিন্তু এই 5ই জুন কিন্তু কলাপাড়া এবং রাঙ্গামালী এই দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এখন কয়েকজন ভোটারদের সাথে কথা তার কাছে জানবো যে কেমন প্রার্থী আপনারা চান। আমরা সৎ এবং নিষ্ঠাবান প্রার্থী চাই এবং যারা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকে এবং তাদের সুখ দুঃখ বোঝে, এইরকম একজন প্রার্থী আমরা চাই। এবং আগামীতে তো নৌকা মার্কা ছিল, এখন নৌকা মার্কা নাই, বিদায় আমরা আমাদের মনের মতো প্রার্থী আমরা বাইছে নিতে পারবো, যে কে সৎ প্রার্থী আমরা এরকম একজন প্রার্থী বাইছে নেব। ধন্যবাদ। আরেকজনকে জিজ্ঞেস করবো যে আসলে কেমন প্রার্থী আপনি যাচ্ছেন? আমরা চাই সৎ, যোগ্য এবং যারা দেশের জন্য, এলাকার জন্য, পটুয়াখালী সদর উপজেলার জন্য যারা অনেক কিছু করার মতো চিন্তা ভাবনা রাখেন এবং যাদের ভিতরে লোভ লালসা নাই, চেহারা নিয়ে তাদের কোনো মাতামাতি নাই, এইরকম একজন প্রার্থীকে আমরা চাইব। বিশেষ করে লোকটা নামাজি হতে হবে এবং ভালো লোক হতে হবে, আমাদের সদর উপজেলার জন্য ভালো কিছু করতে হবে। আর বিগত যে টাইম আমরা সদর উপজেলার বাসিন্দা, লাস্ট 5 বছরে আমরা কোনোদিনই আমাদের যে জনপ্রতিনিধি ওনাদেরকে দেখি নাই। আমরা এরকম কোনো জনপ্রতিনিধি আর চাই না যারা আমাদের সাথে দেখা করবে না। আমাদের সুখে দুঃখে যাদেরকে কাছে পাওয়া যাবে আমরা তাদেরকেই ভোট দিয়ে জয়যুক্ত করব। ধন্যবাদ। আসলে এই সুযোগে কিন্তু এখন প্রার্থীরা তাদের বিভিন্ন জায়গাগুলো, যারা যে সমস্ত জায়গা দুর্যোগপূর্ণ এলাকা, সেই জায়গাগুলো চষে বেড়াচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং এই সুযোগে যারা ভোটার তারা কিন্তু তাদের প্রার্থীকে বেছে নিচ্ছেন। অনেক প্রার্থীরা তাদের শুকনো খাবার, আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সবকিছুই কিন্তু আপনার বন্টন করতেছেন যারা আসলে এই ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাঙ্গামালী কিন্তু একটা দুর্গম এরিয়া, যে জায়গাগুলো অনেক জায়গায় রাস্তাঘাট নেই, আপনি অনেক ভেরিবাঁধ ভেঙে জোয়ারের পানিতে অনেক কিছু তলিয়ে গেছে, সেই জায়গাটাও কিন্তু আসলে চেয়ারম্যান প্রার্থী শুরু করে সবাই কিন্তু করছেন। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ সংবাদ নির্বাচনী প্রচারণা। আমরা ফিরে যাবো স্টুডিওতে জেসিকার কাছে। সাইদ এবং রকি, আপনাদের দুজনকে ধন্যবাদ নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর আমাদের দর্শকদের জানাবার জন্য। যমুনা নদীতে পানি বাড়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে নদী ভাঙন। গত কয়েকদিনের ভাঙনে ঠিকানা হারিয়েছেন অন্তত 50টি পরিবার। নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। এতে ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী তীরের মানুষ। এজন্য চলমান তীররক্ষা প্রকল্পে ঠিকাদারদের দায়ী করছেন ভুক্তভোগীরা। সহকর্মী সাইমুদ্দিনের প্রতিবেদন। একের পর এক যমুনায় ধসে পড়ছে মাটি, মানচিত্র থেকে বিলীন হচ্ছে এক একটি এলাকার ভূখণ্ড, ঠিকানা হারাচ্ছেন স্থানীয়রা। সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর এলাকা জুড়ে এখন চলছে এমন তীব্র নদী ভাঙন। গত কয়েকদিনে জালালপুর সহ বেশ কিছু এলাকায় হঠাৎ যমুনার ভাঙনে বসতভিটা, ঘরবাড়ি সহ নদী গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি। এরই মধ্যে নদী গর্ভে ঠিকানা হারিয়েছেন অন্তত 50টি পরিবার। ভাঙন কবলিত এলাকাবাসীরা জানান, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও নদী পাড়ের ক্যানেল দিয়ে বাল্কহেড যাতায়াতের কারণে বারবার দেখা দিচ্ছে নদী ভাঙন। এতে ভাঙন কবলিত মানুষেরা চরম অনিশ্চয়তায়। ওখানে বাড়িঘর ছিল 5-6টা, তারা সরাইছে, ভাঙ্গা দিয়েছে। এখন আবার আরেক ভাঙ্গার মুখে এটা আরেক ভাঙ্গা দিয়ে আমরা অন্য সাইডে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। সেই সাথে এলাকাবাসীরা বলছেন, 600 কোটি টাকা ব্যয়ে নদী তীর রক্ষা প্রকল্পের কাজ শেষ না হওয়ায় এবার আগে ভাগে শুরু হয়েছে ভাঙন। এর জন্য পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা। 3-4টা গাঁও যদি কাজ ঠিক মতো না হয়, পানি উন্নয়ন বোর্ড কাম না করে, তাহলে 3-4টা গাঁও ভাঙিয়ে দেবো। পানি উন্নয়ন বোর্ডের কোনো কাজই নাই, যখন এই যে ভাঙে তখন কিছু প্রস্তাব দেয়। অত্যন্ত দুঃখের সাথে এখন বলতে হচ্ছে সরকার আমাদের প্রতি সদাই বিবেচনা করে, সদাই হয়ে এই এত বড় একটা প্রকল্প দিয়েছেন, কিন্তু সময় মতো কাজ হচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ড এই বিষয়ে কোনো সদুত্তর না দিলেও তারা বলছে, প্রকল্প কাজ শেষ হলেই বন্ধ হবে নদী ভাঙন। আমাদের এই ড্রেজিংটা শেষ হলে আমাদের পানির চাপ পাড়ে কমে আসবে এবং ভাঙন অনেকটা রোধ হবে। পাশাপাশি জিও টিউব দিয়ে যে আমরা শক্তিশালীকরণ কাজ বর্তমানে অব্যাহত রেখেছি, এটিও আমাদের অব্যাহত থাকবে। ভাঙন রোধে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি নদী পাড়ের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে অনেক বৃষ্টি হওয়ায় এবং উজানের পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকায় সুনামগঞ্জের নদীর পানি বাড়ছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জ পৌর শহরের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি 13 সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পাহাড়ি ঢলের স্রোত হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের বিশ্বমপুরের বাহাদুর গ্রামে প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভেঙে পানিতে তলিয়ে গেছে। আতঙ্কে আছেন আরও শতাধিক পরিবার। যে কোনো সময় তলিয়ে যেতে পারে পুরো গ্রাম। সুনামগঞ্জের উজানে ভারতের মেঘালয়ে বৃষ্টি হওয়ায় বাড়ছে পানি। আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে বড় বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে জেলা পাউবর নির্বাহী প্রকৌশলী। মতো বন্যায় হইন যে ডাইরেক্ট আমার 3 লাখ টাকা গরম আনছিলাম হাতটা করে বাইরে তুলে দলে গেছে লিফট নিচে কল নিচে আমার জায়গাটাতে আগে দশে বন্যায়। তো আমার এখানে একটা ঘর আসলো, সুতে আয় আমার ঘর ভাঙ্গা নিচে গা, বিল্ডিং নিচে গা ঘর, পরে আমার এখানে টেবিল আসলো, লেফটিন আসলো, থাকার জায়গা নাই, আমার গরু রখানি আসলো, কেন গরু রখানি বাসায় লয়ে গেছে গা। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বন্যার পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানাবেন। জেসিকা, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের খরসার হাওরের পারে বিশ্বম্বরপুর উপজেলার। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই একটি গ্রামীণ সড়ক আছে। সেই সড়কটি কিন্তু পাহাড়ি ঢলের কারণে নিমজ্জিত হয়ে গেছে এবং প্রায় অনেকগুলো পরিবার আসলে পানিবন্দী। এবং আমরা কিছুক্ষণ আগেই এর আগের খবরগুলোতে দেখিয়েছিলাম যে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার যে বাহাদুরপুর গ্রাম, সেখানে প্রায় অর্ধশতাধিক বাড়িঘর আসলে পাহাড়ি ঢলের স্রোতের কারণে ভেঙে গেছে এবং আরো শতাধিক পরিবার কিন্তু এই নিয়ে আতঙ্কে আছেন, যে কোনো সময় তাদের ঘরও পানিতে ভেসে যেতে পারে। আমরা কথা বলেছিলাম এখানের বিশ্বম্বরপুর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা আছেন তার সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে গতকাল যখন পানির স্রোতে আসলে তাদের বাড়িঘর ভেঙে যায় তিনি পরিদর্শনে গিয়েছিলেন, তারপরেই আসলে তাদের জন্য সহায়তার ব্যবস্থা করেছেন। তাদের জন্য যে বাঁশ এবং টিন তিনি ইতিমধ্যেই আসলে বিতরণ করেছেন এবং জেলা প্রশাসনের কাছে অর্থ চাওয়া হয়েছে এবং খাবার চাওয়া হয়েছে তাদের জন্য। জেলা প্রশাসন পক্ষ থেকে এগুলো দিলেই পরে তাদের মধ্যে বিতরণ করা হবে। এবং আমরা কথা বলেছি সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জে কিন্তু নদীর পানি ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এইভাবে যদি পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে যে কোনো সময় বিপদ সীমা অতিক্রম করতে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। জেসিকা। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। জয়পুরহাটে সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় গ্রাহকদের প্রায় 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সংস্থাটির সহকারী মাঠ কর্মকর্তা রাইসুল ইসলামের বিরুদ্ধে। তবে আত্মসাতের টাকা উদ্ধার না করেই অভিযুক্ত রাইসুলকে বদলি করা হয়। এতে নিজেদের টাকা উদ্ধার নিয়ে চরম অনিশ্চয়তায় গ্রাহকরা। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় দরিদ্রদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় 178টি সমিতির প্রত্যেকটিতে 20 থেকে 30 জন দরিদ্র সদস্য ভবিষ্যৎ ভাগ্যোন্নয়নের জন্য আমানত জমা করেন। এমন 16টি সমিতির সঞ্চয় সহ বিভিন্ন আমানতের টাকা উত্তোলনের দায়িত্বে ছিলেন সহকারী মাঠ কর্মকর্তা রাইসুল ইসলাম। কিন্তু সদস্যদের কাছে ভুয়া পাসবই দিয়ে কিস্তির প্রায় 20 লাখ টাকা উত্তোলন করে ওই কর্মকর্তা, যা উল্লেখ করা হয়নি অফিসের মূল রেজিস্টারে। এমনকি সংস্থাটির কোনো ব্যাংকেও জমা দেয়নি টাকা। গত ফেব্রুয়ারি মাসে বিষয়টি জানাজানি হলে কোনো সুরাহা না করেই তাকে অন্যত্র বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তারপর থেকে ভুক্তভোগীরা মাসের পর মাস ঘুরেও তাদের আমানতের টাকা ফেরত পাননি। এগুলো সব কর্মকর্তার কাজ। কর্মকর্তারা যদি সাথে যদি না থাকে এত বড় প্রতারণা কখনোই হতে পারে না। আমরা সুষ্ঠু বিচার চাই। আমার জমা হয়েছে 50,000 টাকা, এখন বলছে যে 15,000 টাকা আমাকে দিবে আর 35,000 টাকা আমাকে দিবে না। মেসেজ হওয়ার পর আমি রাইসুল ভাই বলে যে বইটা দাও, আমি বইগুলো সই করার জন্য দিই। এখন থেকে 2টা বই হলো
স্যার হলে আউট করে দেয়। সম্প্রতি বিষয়টি নিয়ে অফিসের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে মানববন্ধন করেন ক্ষুব্ধ গ্রাহকরা। পরে কার্যালয়টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে আমানতের টাকা ফেরতের আশ্বাস দেন। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান উপজেলা চেয়ারম্যান সহ এলাকাবাসী। অতি দরিদ্র দিন আনা দিন খাওয়া পরিবার, তারা দীর্ঘদিন থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে টাকা জমা করছে, একটা তাদের বিপদে বা তাদের প্রয়োজনে কাজে লাগাবে বিধায়। সরকারের যাতে ভাবমূর্তি নষ্ট না হয়, এই ঘটনার সাথে যারা জড়িত, সে ম্যানেজার হোক বা নিম্ন কোনো কর্মচারী হোক না কেন, তারা অবশ্যই শাস্তির আওতায় আসবেন। রাইসুলের এমন কর্মকাণ্ডে গ্রাহকদের ভোগান্তি সহ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হয়েছে জানিয়ে টাকা ফেরতের দাবি জানান উপজেলা দারিদ্র্য বিমোচনের এক কর্মকর্তা। ডিপার্টমেন্টের যে একটা সুনাম ছিল, সুনামটা নষ্ট হয়ে গেছে। আমি চাই যে ডিপার্টমেন্টের সুনাম থাক, তার টাকাটা অতি তাড়াতাড়ি কিভাবে আপনারা দিবেন, ডিপার্টমেন্টের কাছে আমার এটা আবেদন। অসহায় দরিদ্র মানুষের আমানতের টাকা ফেরত সহ আত্মসাৎকারীর কঠোর শাস্তির দাবি জানান গ্রাহক ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ।